হ্যালো। হ্যালো। কে বলছেন? ভুলে গেছো আমায়? হো, তুমি? চিনতে পেরেছো তাহলে? ভুলে যাওয়ার চেষ্টা করিনি তো কোনোদিন। কেমন আছো? যেমনটা তুমি রেখে গিয়েছিলে। কি করো তুমি এখন? কিছুই না। কিছু করো না কেন? কার জন্য করব? আপন বলতে তো কেউ নেই। বিয়ে করনি? না, করিনি। কেন? আগের মতো আর কাউকে ভালোবাসতে পারবো না। হয়তো তাকে মেনেও নিতে পারবো না, হয়তো তাকে স্ত্রীর মর্যাদাও দিতে পারবো না, তাই। আচ্ছা, তুমি কি এখনো আমায় ভালোবাসো? হয়তো বাসি, হয়তো বা না। বেকারত্ব অনেক অসহায়, তাই না? অনেক ভালো সম্পর্ক, ভালো সময়, সবকিছু যেন ভেঙে চুরমার করে দেয়। আচ্ছা, সেদিন তুমি আমায় আটকালে না কেন? কাউকে আটকে রেখে জোর করে সব পাওয়া গেলেও কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। তাই শত চেষ্টার পরেও তোমায় আমি আটকাতে পারিনি। জানো, সেদিন আমার কিছুই করার ছিল না। একদিকে তুমি, আরেকদিকে আমার সহপাঠী বন্ধু, যে নিজে আমার সাথে নার্সিং ট্রেনিং কমপ্লিট করছে। আর তুমি তো তখনও কিছুই করতে না, করতে চেয়েছো, কিন্তু আমি জানতাম না তোমার বেকার জীবন কবে শেষ হবে আর কবে আমরা এক হতে পারবো। সেসব ভেবেই আমি সেদিন আর পারিনি। কিন্তু আমার সহপাঠী বন্ধুর তখন ভবিষ্যৎ উজ্জ্বল, তাই আমি এক প্রকার বাধ্য হয়ে সেদিন এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানতাম তুমি আমায় অনেক ভালোবাসো, অনেক সুখে রাখবে আমায়। কিন্তু সব সুখ ভালোবাসা দিয়ে পাওয়া যায় না। এমন কিছু প্রয়োজন আছে যেগুলো মেটানোর জন্য টাকার দরকার হয়। আমরা সারা জীবন তো আর এরকম থাকবো না। আমাদেরও ছেলে মেয়ে হবে, তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। এই সমস্ত কথা ভেবেই সেদিন আমি তোমার ভালোবাসার কাছে হার মেনে নিয়েছিলাম। সেগুলো আমি সবই জানতাম। আচ্ছা, আসল সত্যিটা কি তুমি জানো? কিসের সত্যি? তাহলে শোনো। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেই দিনই তোমায় ভালো লেগে গিয়েছিল। তারপর আস্তে আস্তে আমাদের পরিচয় আর কথা বলা শুরু। এভাবে আমার ভালো লাগা কখন যে ধীরে ধীরে ভালোবাসাতে পরিণত হয়ে যায় সেটা আমি বুঝতেই পারিনি। একদিন তোমায় আমার ভালোবাসার কথা জানালাম, তুমিও আমায় অ্যাকসেপ্ট করে নিলে। এভাবেই শুরু হলো আমাদের গল্পের নতুন একটা অধ্যায়। স্কুলের ছুটির পর তোমার সাথে দেখা করা, তোমার সাথে গল্প করতে করতে পথ চলার জন্য রোজ সাইকেল নিয়ে স্কুলে যেতাম। আর ছুটির পর তোমার জন্য অপেক্ষা করতে করতে পথ চেয়ে দাঁড়িয়ে থাকা যে কখন তুমি আসবে আর আমরা একসাথে গল্প করতে করতে যাব। তুমি জানো, যখন তুমি চলে যেতে আমার অনেক কষ্ট হতো। মনে হতো মাত্র এইটুকু পথ আমরা এলাম। আর তখন আমি ভাবতাম রাস্তার মোড়ের ওই ল্যাম্পপোস্টটা যদি আরেকটু দূরে হতো তাহলে হয়তো তোমার সাথে আরও কিছুক্ষণ থাকতে পারতাম। কিন্তু যখন আমি বাড়ি ফেরার জন্য একা একা ফিরতাম তখন মনে হতো অনেকটা রাস্তায় তোমার সাথে চলে এসেছি গল্প করতে করতে। কিন্তু সেটা কতটা তা তুমি থাকার জন্য বুঝতে পারিনি। সেটা তখন বুঝতাম যখন আমি একা একা ফিরে আসতাম। এভাবেই কেটে গেল সেই বছরটা। আমাদের মাধ্যমিক পরীক্ষাও শেষ হয়ে গেল। তারপর রেজাল্টও বের হলো। নতুন করে 11-এ ভর্তি হওয়ার তোড়জোড় শুরু হয়ে গেল। আর তুমিও ভর্তি হয়ে গেলে আমাদের স্কুলে। মনে আছে, তুমি রোজ আগে স্কুলে চলে যেতে আর বসতে তৃতীয় বেঞ্চের একদম ধারের দিকে, আর অপর দিকে তৃতীয় বেঞ্চের ধারে বসতাম আমি। মানে আমরা প্রায় পাশাপাশি, শুধুমাত্র আমাদের মাঝে ছিল ছোট্ট একটা রাস্তা। তোমার মনে আছে, আমি টিফিন নিয়ে যেতাম না বলে তুমি রোজ দুজনে টিফিন নিয়ে আসতে, যেটা আমরা দুজন একসাথে খেতাম। আর তুমি
আমায় খাইয়ে দিতে। জানো, প্রথম দিকটা আমার সেরকম কিচ্ছু মনে হয়নি, কিন্তু যখন আমি তোমার নিজের অজান্তেই অনেকটা ভালোবেসে ফেললাম, তখন কেমন যেন একটা অজানা ভয় সব সময় আমাকে তাড়া করে বেড়াতো। কিন্তু সেই ভয়টা আসলে কি, সেটা হয়তো তোমায় বোঝাতে পারবো না। হয়তো আমি তোমায় এটাও বলে বোঝাতে পারবো না যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম, কিন্তু এটা বলতে পারবো যতটা ভালোবাসলে আমি তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। ঠিক ততটাই ভালোবাসা ছিল আমার মনে। তারপর থেকে আমি রোজ তোমার আগে স্কুলে চলে আসতাম, যাতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে পারি। এভাবেই স্কুল, টিউশন সব সময় তোমার সাথে সাথেই থাকতাম, কারণ তোমার সাথে থাকলে সেই সময়টুকু নিজেকে অন্যরকম সুখী মানুষ বলে মনে হতো আমায়। তোমার মনে আছে আমার জন্মদিনের ঘটনা? 27শে ডিসেম্বর আমি যখন টিউশনিতে পৌঁছালাম, তার আগেই সেই দিন তোমরা চলে এসেছিলে। আমি যাওয়া মাত্রই একজন এসে আমার চোখ ধরেছিল, আর তারপর তুমি আমায় প্রথম উইশ করলে আর প্রেমিক প্রেমিকা স্ট্যাচু দিয়েছিলে। আর এভাবেই আস্তে আস্তে আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। দেখতে দেখতে অনেকগুলো দিন এইভাবে কেটে যায়, আর আমাদের বয়সও আস্তে আস্তে বাড়তে থাকে। আমি তোমায় ঠিক বলে বোঝাতে পারবো না আমার ভয়টা কীরকম ছিল। শুধু মনে হতো আমি তোমায় কোনোদিন হারিয়ে ফেলবো না তো, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো। হ্যাঁ, সেই জন্যই আমি সব সময় তোমার খবর নিতাম। তুমি কি করছো, কোথায় আছো, সাথে কে কে আছে, এরকম সব কিছু। আর জানো, তুমি যখন মামার বাড়ি যেতে, তোমার সাথে কথা হলেও মনটা সব সময় ছটফট করতো এই ভেবে যে তুমি ঠিক আছো কিনা, কখন তোমায় একটু দেখব। জানো, আমার মনে হতো এক ছুটে তোমার কাছে চলে যাই, কিন্তু তোমার কাছে এইগুলো ছিল পাগলামো। তাই তোমাকে এরকম কথা বললে তুমি বলতে আমি নাকি পাগল। হ্যাঁ, আমি পাগল ছিলাম, তোমার জন্য পাগল ছিলাম। কেউ যখন তোমায় ফোন করতো, আর তখন আমি তোমায় ফোন করলে যখন ব্যস্ত বলতো, তখন আমি তোমায় জিজ্ঞাসা করতাম, আচ্ছা কে ফোন করেছিল। আর তুমি ভাবতে আমি বোধহয় তোমায় বিশ্বাস করি না, তোমায় সন্দেহ করছি, তোমার চরিত্র নিয়ে আমি প্রশ্ন তুলছি। কিন্তু না, আমি তোমায় সন্দেহ করতাম না, আসলে আমি ভয় পেতাম। কারণটা কি জানো? কারণ আমরা ছিলাম সমবয়সী, তাই তোমায় হারিয়ে ফেলার ভয়টা সব সময় আমায় তাড়া করত। দেখতে দেখতে এভাবেই কেটে গেল আরও অনেকগুলো দিন, আর আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও শেষ হয়ে গেল। আর তখন আমাদের মধ্যে দেখা সাক্ষাৎও কম হতে শুরু করলো, শুধু ফোনেই কথা হতো। আর এইভাবেই আমাদের দূরত্ব আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তবু আমি ভেবেছিলাম এই দূরত্বটা হয়তো ক্ষণিকের, যেটা তুমি সবসময় বলতে। আর সেই জন্যই আমি ঠিক করেছিলাম আমি কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াবো, যত তাড়াতাড়ি সম্ভব। তাই আমি বাড়ি ছেড়ে, তোমায় ছেড়ে অনেক দূরে চলে গেলাম, যে কিছু একটা করে আগে নিজে প্রতিষ্ঠিত হয়ে নিই, তারপর আমি ফিরব। তখন হয়তো আমাদের এই দূরত্বটা আর থাকবে না। কিন্তু দেখো ভাগ্যের কেমন পরিহাস, যখন তোমায় ছেড়ে কাজের জন্য বাইরে গেলাম, সারা দিন কাজ নিয়ে থাকতাম। সকাল থেকে অফিস, আর বিকেলবেলা ফিরে কিছু খাওয়া দাওয়া করে তোমার সাথে একটু কথা বলতাম। তখন তোমায় আর আগের মতো খুব একটা সময় দিতে পারতাম না। আর এভাবেই আমাদের দূরত্বটা আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেল। আর তারপর হঠাৎ করে এগিয়ে এলো সেই দিন, যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। 14ই জুন, ঠিক তার দুদিন পর ছিল তোমার জন্মদিন। অনেক কিছু ভেবে রেখেছিলাম আমি এই দিনটাকে নিয়ে, তাই আমি বাড়ি ফিরছিলাম সেই দিন। কিন্তু দেখো, সেই 14ই জুনই তোমার আর আমার সম্পর্কের শেষ দিন হয়ে গেল। অনেক কষ্ট হয়েছিল জানো সেই দিন। ক্ষণিকের জন্য মনে হয়েছিল পাশেই তো রেল লাইন, ট্রেন আসার আগে মাথা রেখে শুয়ে পড়ি, কিন্তু আমি সেটাও করতে পারিনি। আমি চলে যাওয়ার পর যদি তোমার কিছু ক্ষতি হয়, তোমার কথা ভেবে, আমার পরিবারের কথা ভেবে, মা বাবার কথা ভেবে আমি তখন সেই কাজটা আর করতে পারিনি। যখন ফিরছিলাম, ট্রেনের মধ্যে সবাই হাসাহাসি করছে, সবাই গল্প করছে, কেউ গান গাইছে, আর আমি সবার আড়ালে বসে মুখ গুমড়ে গুমড়ে কাঁদছি। ভেবেছিলাম হয়তো কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, আমরা হয়তো আবার আগের মতো হয়ে যাব, কিন্তু তার হলো কই। দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 বছর, কিন্তু আমাদের আর কিছুই ঠিক হলো না।
সব যেন কেমন ওলটপালট হয়ে গেল। আমাদের ইচ্ছেগুলো, একসাথে দেখা স্বপ্নগুলো যেন কোনো এক অজানা ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আর রয়ে গেল কিছু ভুলতে না পারার মতো স্মৃতি। তুমি জানো, আজও যখন তোমার কথা মনে পড়ে নিজেকে সামলাতে পারি না। তখন হারিয়ে যায় সেই পুরনো স্মৃতিগুলোই, হারিয়ে যায় সেই পুরনো অতীতে, মনে পড়ে যায় অতীতের সেই দিনগুলো। তোমার মনে আছে আমরা যখন একসাথে সেন্টার থেকে বাড়ি আসতাম, বাসের সিটে পাশাপাশি বসে গল্প করতে করতে, তখন মনে হতো যেন 40 মিনিটের পথ 5 মিনিটেই শেষ হয়ে গেল। আর তোমার মনে আছে সেই রাস উৎসবে একসাথে ঘোরা? খুব মনে পড়ে যায় জানো সেই সময়গুলো। জানো, আমি যখন তোমাদের বাড়ি যেতাম আর মা, কাকিমা, বোনদের সাথে গল্প করতাম, তখন যেন মনে হতো আমি এই পরিবারেরই একজন মেম্বার। খুব ভালোবাসতেন ওনারা আমায়। ওদেরকে আজও খুব মিস করি জানো। জানো, কখনো তোমার জন্মদিনে আমি কোনো উপহার দিতে পারিনি, কিন্তু অনেক ভালোবাসা জমেছিল তোমার জন্য। আর তুমি আমাকে যে উপহারটা দিয়েছিলে সেটা এখনো অনেক যত্ন করে রেখে দিয়েছি তোমার শেষ স্মৃতি হিসেবে। তুমি জানো, যখন তোমায় খুব দেখতে ইচ্ছে করে, মন চাই তোমার সাথে ফোনে কথা বলি, ভিডিও কল করে তোমায় একটু দেখি, কিন্তু সেটাও করতে আর সাহস হয় না, কারণ তুমি নিজেই আমার কাছ থেকে সেই অধিকারটা কেড়ে নিয়েছো। তাই পারি না তোমায় ফোন করতে। জানো, আমি তোমায় অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো সেটা বোঝাতে পারিনি। আমার ভয়গুলো তোমায় সেটা বোঝাতে দেয়নি। আর সেই জন্য আমার ভালোবাসাটাকে তুমি সন্দেহ, বিশ্বাসঘাতক আর অভিনয়ে চোখে দেখেছ। জানো, তোমার মুখে সবসময় হাসি দেখতে চাইতাম, কিন্তু যখন তুমি আমার জন্য কাঁদতে, আমি তখন সেটা সহ্য করতে পারতাম না। আর সেই দিন যখন তুমি কাঁদতে কাঁদতে আমায় বললে তুমি আর সহ্য করতে পারছো না, তুমি আমার থেকে মুক্তি চাও, সেই দিনই আমি বুঝতে পারলাম তুমি আমার সাথে কখনোই সুখী হতে পারবে না। আর আমিও পারবো না তোমায় সুখী করতে। আমার জন্য তোমায় সব সময় কষ্ট পেতে হবে, আর সেটা আমি কখনোই চাইতাম না। আর সেই জন্য আমি তোমায় অনেক খারাপ খারাপ কথা বলতাম, যাতে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করো, আমায় অনেক ঘৃণা করো। তুমি জানো, আমার কথাগুলো শুনে তুমি যতটা কাঁদতে, যতটা কষ্ট পেতে, ফোন কেটে দেওয়ার পর তার থেকে অনেক বেশি কষ্ট আমি পেতাম। আমি অনেক কাঁদতাম। মনে হতো তোমার কাছে এক ছুটে গিয়ে তোমায় জড়িয়ে ধরে বলি, অনেক ভালোবাসি তোমায় পাগলি, অনেক ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। কিন্তু তখনই তোমার একটা কথা আমার মনে পড়ে যেত, যে ক্ষণিকের সুখের জন্য সারা জীবনের সুখটা যেন নষ্ট না করি। আর ঠিক সেই জন্যই আমি তোমায় আরও বেশি কষ্ট দিতাম, কারণ আমার কাছে তুমি ক্ষণিকের সুখ পেলেও আমি যদি তোমার জীবন থেকে চলে যাই, তাহলে তুমি সারা জীবনের জন্য খুশি থাকতে পারবে। আমি সেটা জানতাম। আর দেখো, আমার সেই বুদ্ধিটা কাজ করে গেছে। এখন তুমি অনেক খুশি আছো, অনেক সুখে আছো। ভেবো না আমার এটাতে হিংসা হচ্ছে, আমার এতটুকু হিংসা হচ্ছে না, কারণ তোমায় খুশি দেখে আমি অনেক খুশি হই। জানো, তোমার কিছু ছবি এখনো আমার কাছে আছে, আমি রোজ সেইগুলো দেখি। তাদের উত্তর পাবো না জেনেও আমি তাদের সাথে কথা বলি, আর বারবার তাদের শুধু একটা কথাই বলি, পাগলি, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। তুমি ক্ষমা করে দিও। পরিস্থিতি আমায় বাধ্য করেছিল, কিছু করার ছিল না। আমি জানি আমি স্বার্থপরের মতো ব্যবহার করেছিলাম তোমার সাথে, কিন্তু আমার যে কিছুই করার ছিল না। তখন আমি অন্যজনের ভালোবাসায় আসক্ত ছিলাম, তাই তোমার যত্ন নেওয়াগুলো আমার কাছে তখন বড্ড বিরক্ত লাগতো, পাগলামি মনে হতো। আমি জানি না পরজন্ম বলে কিছু হয় কিনা। যদি সত্যিই হয়ে থাকে, তাহলে যাতে তোমার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পাই, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। যাই হোক, তুমি ভালো থেকো, নিজের খেয়াল নিও। আজ রাখছি। জানি না আর কখনো কথা হবে কিনা তোমার সাথে। যদি পারো তো জীবনটাকে নতুনভাবে শুরু করো। একটা কথা মনে রেখো, চেষ্টা করলে কিন্তু সব সম্ভব। হ্যাঁ, তুমি হয়তো সেদিন চেষ্টা করলেই পারতে আমায় ছেড়ে চলে না যেতে, কিন্তু তুমি চেষ্টা করনি, কারণ
আমি তখন তোমার জীবনে একটা কাঁটা হয়ে বিঁধেছিলাম। আজ তুমি বললে পরজন্ম যদি কিছু হয় তাহলে তুমি আমার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পাও, কিন্তু একই কথা যদি আমি বলতাম তাহলে আমি চাইতাম যাতে পরের জন্মে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পাই। কিন্তু না, আমি সেটাও চাইব না। আমি চাই বিধাতা যেন পরের জন্মে এমন একজনকে আমার জীবনসঙ্গী হিসেবে দিক যার থেকে আমি শিখব ভালোবাসার মানে কি, ভালোবাসা কাকে বলে, যে আমায় শেখাবে ছোট্ট একটা সুখের সংসার কিভাবে গড়ে তুলতে হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে গল্পটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর এরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আরেকটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর অবশ্যই সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকো। গুড নাইট।